100 ডেজ মাই প্রিন্স একটি আকর্ষণীয় কোরিয়ান ড্রামা, যার মধ্যে রয়েছে ইতিহাস, রোম্যান্স আর কমেডির অনন্য মিশ্রণ। গল্পটি জোসন ডাইনেস্টি যুগের একজন রাজপুত্রকে ফলো করে, যে তার স্মৃতিশক্তি হারিয়ে ভুলবশত নিজেকে একজন সাধারণ মানুষ ভেবে নেয়। এমন অবস্থায় তার ইসো নামের একটি মেয়ের সাথে দেখা হয়, যে নিজের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছে। ইতিহাসের আবরণে মোড়ানো এই গল্পটি প্রেম, পরিচয় এবং সামাজিক প্রত্যাশার নানা জটিলতাকে হাস্যরস ও হৃদয়স্পর্শী মুহূর্তের মাধ্যমে উপস্থাপন করে, যা দর্শকদের মনোমুগ্ধ করবে। গল্পের শুরুতে আমাদেরকে প্রাচীন কোরিয়ার রাজপুত্রকে দেখানো হয়। এই রাজপুত্রই হলো আমাদের গল্পের প্রধান চরিত্র, যার নাম লিউল। লিউল কোনো একটি বিষয় নিয়ে খুব চিন্তিত। তারপর সে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে তাকে একজন জেনারেল বাধা দেয়। যুদ্ধে গেলে রাজপুত্রকে হত্যা করা হবে। এই ভয়ে সে লিউলকে যেতে দিতে চায় না। লিউল জানতো সে যুদ্ধে গেলে মারা যাবে। এটা জানা সত্ত্বেও সে সামনের দিকে এগিয়ে যায়। তারপরের সিনে আমরা অনেক বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে দেখানো হয় কিভাবে লিউল আর ইসোর ছোটবেলায় দেখা হয়েছিল। লিউল ইসোকে প্রথমবার দেখেই বলেছিল সে বড় হয়ে ইসোকে বিয়ে করবে। সে সময়ের মিনিস্টার অফ দ্য লেফট ছিল কিম ছা-ইউন। মিনিস্টার অফ দ্য লেফট অর্থ প্রশাসনিক মন্ত্রী। মন্ত্রী কিম ছা-ইউন বর্তমান রাজার ছোট ভাইয়ের সাথে দেখা করে। মন্ত্রী ছায়ুন চায় বর্তমান রাজাকে ক্ষমতা থেকে সরিয়ে রাজার ছোট ভাইকে সিংহাসনে বসাতে। আর তার এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মন্ত্রী ছায়ুন বর্তমান রাজার সাপোর্টে থাকা সব ক্ষমতাশীল ব্যক্তিদের আগে হত্যা করার পরিকল্পনা করে। অন্যদিকে রাতের বেলায় লিউল লুকিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায় ইসোর সাথে দেখা করার জন্য। লিউলের ইসোর সাথে দেখা তো হয়, কিন্তু এমন সময়ে কিছু লোক ইসোর বাড়ির গেট ভেঙে ঢুকে পড়ে। তারা এক এক করে বাড়ির সব চাকরদের মেরে ফেলে। সব শেষে ইসোকে মেরে ফেলবে এমন সময় ইসোর বাবা সামনে আসে। সে ইসো আর তার বড় ভাইকে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর মন্ত্রী ছায়ুন সেখানে আসে। সে ইসোর বাবাকে মেরে ফেলে। আর এই সব কিছু লিউল লুকিয়ে দূর থেকে দেখছিল। মন্ত্রী ছায়ুনের লোকেরা ইসো আর তার ভাইয়ের পিছনে যেতে চাইলে লিউল তাদেরকে বাধা দেয়। মন্ত্রী ছায়ুন লিউলকে তুলে তার বাবার সামনে নিয়ে যায়। লিউলের বাবাই হলো রাজার ছোট ভাই। এখানে লিউল জানতে পারে তার বাবাই মন্ত্রী ছায়ুনকে এই হত্যাকাণ্ডের আদেশ দিয়েছে। এই ঘটনার পর লিউলের বাবা ক্ষমতা দখল করে রাজ্যের রাজা হয়ে যায়। আর লিউলকে জোর করে রাজপুত্র বানানো হয়। রাজ্যের রানী হওয়ার যোগ্যতা না থাকায় মন্ত্রী ছায়ুন লিউলকে তার মার কাছ থেকে আলাদা করে দেয়। আর লিউলকে এটা বলে যে তার মা একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। লিউলের বাবাকে রাজা বানানোর সব থেকে বড় অবদান মন্ত্রী ছায়ুনের। আর তাই রাজা মন্ত্রী ছায়ুনকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? উত্তরে মন্ত্রী ছায়ুন বলে সে রাজ পরিবারের সদস্য হতে চায়, বা সহজ কথায় সে লিউলের শ্বশুর হতে চায়। এ ঘটনার প্রায় 16 বছর পর দেখা যায় লিউলের আশেপাশে কেউ হাসলে লিউল তাতে অনেক বিরক্ত হয়ে যায়। কারণ সেই দিনের পর থেকে প্রায় 16 বছর ধরে লিউল একবারের জন্যও হাসেনি। লিউলকে মন্ত্রী ছায়ুনের মেয়ের সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তাদের বিয়ে হলেও লিউল মন্ত্রী ছায়ুনের মেয়েকে পছন্দ করে না। এখন রাজসভার সকল মন্ত্রীরা, এমনকি রাজা নিজেও লিউলের ওপর চাপ প্রয়োগ করতে শুরু করে, যাতে সে রাজকুমারীর সাথে অর্থাৎ মন্ত্রী ছায়ুনের মেয়ের সাথে রাত্রি যাপন করে। এর পিছনে এক বিশেষ কারণ রয়েছে। প্রায় বিগত 1 বছর ধরে রাজ্যে কোনো বৃষ্টি হয় না। তাই সবাই বিশ্বাস করে লিউল আর রাজকুমারীর মধ্যে দূরত্ব থাকার কারণে তাদের রাজ্যের এই দুর্দশা। পরের দিন মন্ত্রীদের সাথে বৈঠকের সময়ও তারা লিউলকে সেই একই কথা বলে। এতে লিউল বিরক্ত হয়ে তাদের উদ্দেশ্যে বলে তার একার পক্ষে বৃষ্টি আনা সম্ভব না। তাই লিউল আদেশ দেয় রাজ্যের মধ্যে যারা অবিবাহিত এবং 20 বছরের ঊর্ধ্বে তাদের সবাইকে আগামী 1 মাসের মধ্যে বিয়ে দিতে হবে। আর যারা এই আদেশ অমান্য করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরপর লিউল চলে যাওয়ার সময় হঠাৎ তার বুকে ব্যথা হলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে আমাদেরকে জঙ্গলের মধ্যে একটি মেয়েকে দেখানো হয়, যার নাম হংশিম। হংশিম খাবার উপযোগী চারাগাছ সংগ্রহ করছিল
এর কিছুক্ষণ পর হংসিম সহ গ্রামের বাকি অবিবাহিতদেরকে ম্যাজিস্ট্রেট কার্যালয়ে ধরে আনা হয়। সেখানে বুক উন নামের ম্যাজিস্ট্রেট কার্যালয়ের একজন কর্মী তাদেরকে ওয়ার্নিং দিয়ে বলে আগামী 1 মাসের মধ্যে সবাইকে বিয়ে করতে হবে। এটা এই রাজ্যের রাজপুত্রের আদেশ। এই আদেশ অমান্যকারীকে কঠিন শাস্তি দেওয়া হবে। পরের দিন শাস্তির ভয়ে হংসিমের একমাত্র ফ্রেন্ড কুনইউ বিয়ে করে ফেলে। এখন তাদের গ্রামে হংসিম ছাড়া বাকি সবাই বিবাহিত। অন্যদিকে অজ্ঞান লিউলের জন্য রাজকুমারীকে চিন্তা করতে দেখা যায়, কিন্তু লিউল অজ্ঞান হওয়ার নাটক করছিল, কারণ লিউল জানতে পারে তার ঔষধে কেউ একজন বিষ মিশাচ্ছিল। এটি এমন এক ধরনের বিষ যা মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এর পিছনে যার হাত রয়েছে তাকে খুঁজে বের করার জন্য লিউল তার দেহরক্ষী দংজুর সাথে গোপনে তদন্ত করতে থাকে। এরপর তারা সেই দাসীকে খুঁজে পায় যে এতদিন লিউলের ঔষধে বিষ মিশাচ্ছিল। দাসীটি এ সকল কিছুর পিছনে থাকা ব্যক্তির নাম প্রকাশ করবে ঠিক এমন সময় একটি তীর এসে দাসীর গলার মধ্যে ঢুকে যায়। লিউল একটুর জন্য সেই অ্যাসাসিনকে ধরেই ফেলেছিল, কিন্তু সেই অ্যাসাসিন ছদ্মবেশে তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অ্যাসাসিন শব্দটির অর্থ গুপ্তঘাতক বা হত্যাকারী। আমাদের গল্পের ফিমেল লিড হংসিম সংজু নামের একটি গ্রামে বাস করে। এখানে সে তার পালিত বাবার সাথে থাকে, যে ছোটবেলায় হংসিমকে আশ্রয় দিয়েছিল। হংসিম তার বাবাকে বিদায় দিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়। এরপর হংসিম সেই বাড়ির সামনে আসে যেখানে ছোটবেলায় ইসো থাকতো। এখান থেকে বোঝা যায় হংসিমই হচ্ছে ছোটবেলার সেই ইসো। ইসো একটি ছোট ব্রিজের সামনে এসে দাঁড়ায়, কারণ ইসোর বড় ভাই তাকে কথা দিয়েছিল মাসের 15 তারিখ সে ইসোর সাথে এখানে দেখা করবে। এমন সময় লিউল সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। সে ইসোকে দেখা মাত্র চিনে ফেলে যে এই সেই ইসো যাকে সে ছোটবেলায় হারিয়ে ফেলেছিল। তার পাশেই ব্রিজ থেকে জেইউন নামের একটি ছেলে ইসোকে দেখছিল। ইসো লিউলকে চিনতে পারে না, তাই সে লিউলকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আর লিউল ইসোকে খুঁজে পায় না। লিউলের দেহরক্ষী দংজু লিউলকে বলে সে ভুল কাউকে দেখেছে। এদিকে জেইউন ইসোর পালিয়ে যাওয়ার জন্য জিজ্ঞাসাবাদের নামে তার নাম, পরিচয়, ঠিকানা সবকিছু জেনে নেয়, কারণ সে ইসোকে পছন্দ করে ফেলেছে। লিউল তার হত্যার পরিকল্পনাকারীকে ধরার জন্য একটি উৎসবের আয়োজন করে। উৎসবে উপস্থিত সকল মন্ত্রী এবং রাজপরিবারের সদস্যরা লিউলের জন্য উপহার নিয়ে আসে। লিউল আগে থেকেই সবাইকে জানিয়ে দিয়েছিল এবারের উৎসবে উপহার হিসেবে সে শুধু তীর ধনুক গ্রহণ করবে। এর পিছনে এক বিশেষ কারণ রয়েছে। দাসীকে হত্যা করার জন্য এক বিশেষ ধরনের তীর ব্যবহার করা হয়েছিল, যা শুধুমাত্র কোনো মন্ত্রী অথবা রাজপরিবারের কোনো সদস্যের কাছেই থাকা সম্ভব। লিউল এক এক করে সবার তীর ভালোভাবে চেক করে। অবশেষে দাসীকে হত্যা করার জন্য যেই তীর ব্যবহার করা হয়েছিল সেই তীরের সাথে একজনের তীর মিলে যায়, আর সেই ব্যক্তি হচ্ছে মন্ত্রী ছায়ুন। লিউল কিছু না বলে সেখান থেকে চলে আসে। সেই মৃত দাসীর হত্যাকাণ্ড অফিসিয়ালি ইনভেস্টিগেট করছে জেইউন, যাকে আমরা সেই দিন ব্রিজে দেখেছিলাম। তাই জিজ্ঞাসাবাদের জন্য লিউল জেইউনকে ডেকে আনে। লিউল তার কাছ থেকে জানতে পারে রাজকুমারী সোহি সেই দাসীর হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এটা জানার পর লিউল জেইউনকে তার ইনভেস্টিগেট এখানেই বন্ধ করার জন্য আদেশ দেয়। এখন লিউলের মাথায় একটাই প্রশ্ন, হঠাৎ কেন মন্ত্রী ছায়ুন আর তার মেয়ে লিউলকে হত্যা করার চেষ্টা করছে? এরপর লিউল নিজেই রাজকুমারীর ওপর তদন্ত করতে শুরু করে। তদন্তের এক পর্যায়ে লিউল জানতে পারে রাজকুমারী প্রেগনেন্ট, কিন্তু লিউল এখন পর্যন্ত কখনো রাজকুমারীর হাতটাও স্পর্শ করেনি, অর্থাৎ রাজকুমারীর গর্ভের এই সন্তান লিউলের না। এরপর লিউল রাজকুমারীর কাছে যায় আর তাকে প্রস্তুত থাকতে বলে। লিউল বলে এই জঘন্য অপরাধের কারণে রাজকুমারীকে আর তার পরিবারের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একথা বলে লিউল সেখান থেকে বেরিয়ে যায়। এমন সময় রাজ্যে বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টির রিচুয়াল বা পূজাবিধি করতে রাজা লিউলকে জোর করে। লিউল রাজকুমারীর অপরাধ সম্পর্কে রাজাকে কিছু জানায় না। লিউল চেয়েছিল পূজাবিধি শেষ করে এসে সে রাজকুমারীর অপরাধের বিচার করবে।
এদিকে পুরো গ্রামের মধ্যে ইসো একা অবিবাহিত থাকার কারণে গ্রামের সব থেকে ধনী লোক, যাকে গ্রামবাসী মাস্টার পার্ক বলে ডাকে, সেই বুড়ো ইসোর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। পরের দিন লিউল বৃষ্টির রিচুয়ালের জন্য যাত্রা করে। এমন সময় একদল অ্যাসাসিন লিউল আর তার বহরের ওপর আক্রমণ করে। তাদের উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে রাজকুমার লিউলকে হত্যা করতে হবে। আর এই অ্যাসাসিনদেরকে নেতৃত্ব দিচ্ছিল মুয়ন নামের একজন, যাকে আমরা এর আগেও দেখেছিলাম। লিউলকে বাঁচানোর জন্য লিউলের দেহরক্ষী দংজু লিউলের রাজ পোশাক পরে লিউলকে পালিয়ে যেতে সাহায্য করে। আর অ্যাসাসিন মুয়ন লিউল মনে করে লিউলের দেহরক্ষী দংজুকে মেরে ফেলে। অন্যদিকে লিউল পালিয়ে যায়, তবে তার পিঠে একটি তীর এসে লাগে আর সে মাথায় আঘাত পায়। লিউলের ওপর আক্রমণের খবর রাজসভায় পৌঁছায়। তখন মন্ত্রী ছায়ুন রাজাকে বলে, রাজপুত্রের ওপর আক্রমণের খবর প্রজারা জানতে পারলে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই রাজপুত্রকে খোঁজার প্রক্রিয়া গোপনে করতে হবে। এভাবে রাজপুত্রের নিখোঁজ হওয়ার খবর রাজ্যের কেউ জানতে পারে না। অন্যদিকে জঙ্গলের মধ্যে পড়ে থাকা লিউলকে ইসোর পালিত বাবা দেখতে পায়। বাড়িতে এনে ইসোর বাবা লিউলের চিকিৎসা করে। এরপর লিউলের জ্ঞান ফিরলে দেখা যায় মাথায় আঘাত লাগার কারণে লিউল তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এমন সময় ইসোর পালিত বাবা খবর পায় যে ইসোকে ম্যাজিস্ট্রেট কার্যালয়ে বেঁধে রাখা হয়েছে। রাজপুত্রের আদেশ মতো আজকে মাসের শেষ দিন, কিন্তু ইসো এখনও কাউকে বিয়ে করেনি। তখন ইসোর বাবা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে গিয়ে বলে, ইসোর ওয়ানদেগ নামের একটি ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আর সেই ছেলে ফিরে এসেছে, তাই এবার ইসোকে আপনারা ছেড়ে দিন। এই কথাটা সত্যি। বিয়ের জন্য ওয়ানদেগ নামের একটি ছেলের ইসোকে দেখতে আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সেই ছেলে আর আসেনি। এরপরে দেখা যায় ইসোর বাবা ওয়ানদেগ বলে যেই ছেলেকে নিয়ে এসেছে সে আর অন্য কেউ না, সে এই রাজ্যের রাজপুত্র লিউল। এখন যদি ইসো ওয়ানদেগকে অর্থাৎ লিউলকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে তাকে গ্রামের সেই বুড়ো মাস্টার পার্ককে বিয়ে করতে হবে। তাই ইসো লিউলকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর সেই ম্যাজিস্ট্রেট কার্যালয়ের ভিতরেই তাদের বিয়ের প্রস্তুতি নেওয়া হয়। ইসোর বাবা ইসোকে বাঁচানোর জন্য লিউলের কাছ থেকে সবকিছু গোপন করে। সে লিউলকে মিথ্যা বলে যে তার নাম ওয়ানদেগ আর সে পাশের গ্রামেই থাকে। কিন্তু লিউল ইসোকে বিয়ে করতে চায় না। স্মৃতিশক্তি হারিয়ে ফেলার কারণে লিউলের কোনো কিছু মনে নেই, তাই সে কোনো অপরিচিত মেয়েকে বিয়ে করতে চায় না। ইসো লিউলকে অনুরোধ করে সে যদি এখন ইসোকে বিয়ে না করে তাহলে বুড়ো মাস্টার পার্ক ইসোকে জোর করে তাকে তার 6 নাম্বার বউ বানাবে। প্রথম দিকে রাজি না হলেও ইসোর এমন অবস্থা দেখে লিউল তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর সেই ম্যাজিস্ট্রেট কার্যালয়ের মধ্যেই লিউল ইসোকে বিয়ে করে। অন্যদিকে এখনও রাজপুত্রের কোনো খবর না পাওয়ায় রাজা উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইসোর সাথে লিউলের বিয়ে তো হয়েই গিয়েছে, কিন্তু ইসোর বাড়ি লিউলের পছন্দ হয় না, সেখানকার খাবারও লিউলের পছন্দ হয় না, আর লিউল এই ময়লা পোশাকও পরতে চায় না। তাই লিউল তার জন্য দামি আসবাবপত্র কিনতে বাজারে যায়, কিন্তু টাকা না থাকায় লিউল কিছুই কিনতে পারে না। উল্টো টাকা নেই এই কথা বলায় দোকানদাররা লিউলকে লবণ ছিটিয়ে মারে। লিউল একজন রাজপুত্র, তাই টাকা দিয়ে কোনো কিছু কেনার অভ্যাস লিউলের নেই। লিউল বাহিরে খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যায়, তাই দোকানদার লিউলকে বেঁধে রাখে। ইসো সেই টাকা পরিশোধ করে লিউলকে ছাড়িয়ে নিয়ে আসে। বাড়ি ফেরার সময় ইসো লক্ষ্য করে লিউল দামি সিল্কের পোশাক পরে আছে। ইসো জিজ্ঞেস করে, তুমি এই দামি পোশাক কেনার টাকা কোথায় পেলে? লিউল বলে তাকে একজন ভালো মনের মানুষ টাকা দিয়েছে। এমনকি লিউল সারা বাড়ি দামি আসবাবপত্র দিয়ে সাজিয়ে ফেলেছে। এরপর ইসো জানতে পারে লিউল এক সুদখোরের খপ্পরে পড়ে বিশাল অঙ্কের টাকা ঋণ নিয়েছে। 10 বছর কাজ করলেও ইসোর পক্ষে এই টাকা পরিশোধ করা সম্ভব না। অন্যদিকে জেইউন রাজপুত্রের নিখোঁজ হওয়ার খবর জানতে পারে। এই ঘটনার আসল সত্য জানার জন্য সে লুকিয়ে তদন্ত করা শুরু করে। লিউল সারাদিন বাসায় কোনো কাজ করে না, উল্টো বিশাল অঙ্কের ঋণ করে বসে আছে। তাই ঋণ পরিশোধ করার জন্য ইসো লিউলকে জোর করে কাজে পাঠায়। লিউল প্রথমে যেতে চায় না, পরে বাধ্য হয়ে সে কাজে যেতে রাজি হয়। লিউল কাজ করতে যায়, তবে কাজ করার এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর অসুস্থ লিউলকে ইসো সারা রাত জেগে সেবা যত্ন করে। অন্যদিকে রাজপুত্র লিউলের খোঁজ করার সময় জানা যায় নদীর তীরে একটি লাশ পাওয়া গেছে, আর সেই লাশ ভেরিফাই করার জন্য মন্ত্রী ছায়ুন নিজে সেখানে আসে।
মন্ত্রী ছায়ুন লাশটি দেখে বুঝে যায় যে এটি রাজপুত্র লিউলের লাশ না, কিন্তু সে ঘোষণা করে বলে রাজপুত্র লিউল মারা গেছে আর এটা তারই লাশ। আজকে মাসের 15 তারিখ, তাই ইসো সেই ব্রিজের সামনে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু এবারও তার বড় ভাই ইসোর সাথে দেখা করতে আসেনি। ইসো বিগত 10 বছর ধরে প্রতি মাসের 15 তারিখ সেই ব্রিজের সামনে তার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করেছে, কিন্তু তার ভাই একবারের জন্যও ইসোর সাথে দেখা করতে আসেনি। তাই ইসো সিদ্ধান্ত নিয়েছে সে আজকের পর থেকে এই ব্রিজে আসা বন্ধ করে দেবে। আজকে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি বুড়ো মাস্টার পার্কের জন্মদিন। তার বাড়িতে আজকে কাজ করার জন্য অনেক লোকের প্রয়োজন, তাই গুদল, যার সাথে লিউল বেশিরভাগ সময় থাকে, সে মাস্টার পার্কের বাড়িতে কাজ করার জন্য লিউলকে সাথে করে নিয়ে এসেছে। আর ইতিমধ্যে ইসোও সেখানে কাজ করছিল। তখন কাজ করার সময় একটি মেয়ের হাত থেকে দামি খাবার মাটিতে পড়ে যায়। এ কারণে গ্রামের ম্যাজিস্ট্রেট সেই মেয়েটিকে বন্দি করতে বলে, আর সেই মেয়েটিকে বাঁচাতে ইসো সামনে আসে। তখন বুড়ো মাস্টার পার্ক ইসোকে বলে যদি ইসো তার পাশে বসে তাকে এন্টারটেইন করে তাহলে সে ওই মেয়েটিকে ছেড়ে দিবে। ওই মেয়েটি ইসোকে অনুরোধ করছিল তাকে বাঁচানোর জন্য। এরপর ইসো সামনের দিকে পা বাড়ালে লিউল ইসোর হাত ধরে বলে, আমি তোমার হাজব্যান্ড, আমার অনুমতি ছাড়া আর এক পাও সামনে যেতে পারবে না। এটা বলে লিউল ইসোকে নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে নদীতে পাওয়া সেই লাশ রাজপ্রাসাদে আনা হয়, কিন্তু পচে যাওয়ার কারণে সেই লাশ আইডেন্টিফাই করা সম্ভব না। তাই মন্ত্রী ছায়নের কথাই রাজা বিশ্বাস করে আর ধরে নেয় এটাই রাজপুত্র লিউলের লাশ। লিউলের মৃত্যুর খবর জানতে পেরে বর্তমান রানী অর্থাৎ লিউলের সৎমা অনেক খুশি হয়, কারণ লিউল না থাকার কারণে তার ছেলে হবে রাজ্যের আগামী রাজা। অন্যদিকে দেখা যায় মন্ত্রী ছায়ুন অ্যাসাসিন মুয়নকে বলে লিউল এখনো বেঁচে আছে। তাই মন্ত্রী ছায়ুন অ্যাসাসিন মুয়নকে আদেশ দেয় যে কোনো মূল্যে লিউলকে খুঁজে মেরে ফেলতে হবে। এরপর মুয়ন লিউলকে খুঁজে হত্যা করার জন্য সেই গ্রামে প্রবেশ করে যেখানে লিউল আর ইসো থাকে। তারপর বাজারের মধ্যে ইসোর মুয়নের সাথে দেখা হয়। এখানে জানতে পারি অ্যাসাসিন মুয়ন ইসোর বড় ভাই। ইসো মুয়নকে জিজ্ঞেস করে সে কেন এই 10 বছরের মধ্যে একবারও ইসোর সাথে দেখা করেনি। মুয়ন ইসোকে জড়িয়ে ধরে বলে, তোর নিরাপত্তার কথা চিন্তা করেই আমি এতদিন তোর সাথে দেখা করিনি। মুয়ন আরও বলে, আমার এখনো কিছু কাজ বাকি, আমার কাজ শেষ হলে আমি তোকে নিতে আসব, আর সেই দিন আমি তোর সব প্রশ্নের উত্তর দিব। এ কথা বলে মুয়ন সেখান থেকে চলে যায়। এদিকে লিউলকে চিন্তিত দেখায়, কারণ সে বাজারের মধ্যে ইসোর সাথে অন্য একটি ছেলেকে দেখেছে। পরের দিন সকালে ইসো তার কাজে বেরিয়ে যায়। সারা দিন কেটে যায়, অনেক রাত হয়ে গেলেও ইসো বাড়িতে না আসায় লিউল ইসোকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর লিউল দেখে ইসো এক জায়গায় মন খারাপ করে বসে আছে। লিউল ইসোকে জিজ্ঞেস করে, তুমি কি সেই ছেলের জন্য মন খারাপ করে বসে আছো? লিউল বলে, তুমি কি জানো না তুমি বিবাহিত আর আমি তোমার হাজব্যান্ড? তখন ইসো বলে, তুমি আমাকে যেই ছেলের সাথে দেখেছো সে আমার বড় ভাই। 10 বছর পর তার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু সে আবার আমাকে রেখে চলে গিয়েছে। লিউল এটা জানতে পেরে খুশি হয় ইসোর যেই ছেলের জন্য মন খারাপ সে তার ভাই। এরপর লিউল ইসোর হাত ধরে তাকে বাড়িতে নিয়ে যায়। পরের দিন লিউল এমন একটি অফিস খোলে যেখানে সব সমস্যার সমাধানে কাজ করা হয়। পাশাপাশি টাকার বিনিময়ে লিউল গ্রামবাসীদের লিগ্যাল অ্যাডভাইস দেয়। কিছুক্ষণ পর একটি মেয়ে আসে আর 20 সিলভার কয়েনের বদলে লিউলকে তার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করতে বলে। লিউল রাজি না হলেও 20 সিলভার কয়েনের কথা শুনে ইসো লিউলকে সেই মেয়ের সাথে পাঠায়। লিউল যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ কয়েকজন লোক বাড়িতে ঢুকে ভাঙচুর করে ইসোকে তুলে নিয়ে যায়। এরপর গুদল দৌড়ে গিয়ে ইসোকে তুলে নিয়ে যাওয়ার খবর লিউলকে জানায়। লিউল তাৎক্ষণিক বেরিয়ে পড়ে ইসোকে বাঁচাতে। লিউল এসে দেখে জঙ্গলের মধ্যে গুন্ডারা ইসোকে একটি গাছের সাথে বেঁধে রেখেছে। গুন্ডাদের মধ্যে একজন লিউলের সামনে ইসোর গায়ে হাত তোলে। লিউল অনেক রেগে যায়। তারপর গাছের একটি ডাল দিয়ে লিউল সবগুলো গুন্ডাকে অনেক মারে। এরপর গুন্ডারা সব পালিয়ে যায়। মারামারির এক পর্যায়ে লিউলও তার হাতে ব্যথা পায়। লিউল ইসোকে আদর করে, তারপর সাবধানে তাকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ লিউল সেই গুন্ডাদের ফলো করবে। লিউল দেখে গুন্ডাদের মধ্যে একজন ম্যাজিস্ট্রেট কার্যালয়ে ঢুকেছে।
এরপর জানা যায় ইসোর অপহরণের পিছনে মাস্টার পার্কের ষড়যন্ত্র ছিল, কারণ ইসো মাস্টার পার্ককে বিয়ে করতে রাজি হয়নি, তাই সে এখন ইসোর উপর প্রতিশোধ নিতে চায়। এরপর লিউল বাসায় ফিরলে ইসো লিউলের হাতের চিকিৎসা করে। ইসো এতদিন আলাদা রুমে ঘুমিয়েছে, কিন্তু লিউল ইসোকে আজকে থেকে তার সাথে ঘুমাতে বলে। লিউল না ঘুমিয়ে শুধু ইসোর দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে ম্যাজিস্ট্রেট কার্যালয়ে কেউ একজন তীর ছোড়ে। এই সুযোগে দোষটা লিউলের ঘাড়ে চাপিয়ে মাস্টার পার্ক তাকে বন্দি করে। কিন্তু এমন সময় সেখানে রয়্যাল ইন্সপেক্টর আসে। সেই সময় রয়্যাল ইন্সপেক্টর এমন একটি প্রশাসনিক বিভাগ ছিল যাদের প্রধান কাজ হচ্ছে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের ধরা। তারা ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করতে পারলেও মাস্টার পার্ক সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রানী রাজকুমারী সোহির ক্ষতি করার জন্য তার বাসভবনে তাবিজ লুকিয়ে রেখেছে, আর লুকিয়ে রাখা সেই তাবিজ মন্ত্রী ছায়ুনের হাতে পড়েছে। এমন জঘন্য অপরাধের কারণে মন্ত্রী ছায়ুন আর রাজসভার বাকি মন্ত্রীরা রানী আর তার ছেলেকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়ার জন্য রাজার ওপর চাপ সৃষ্টি করে। কিন্তু রাজা বলে তাদেরকে সে তাড়িয়ে দিতে পারবে না, কারণ রাজপুত্র লিউলের মৃত্যুর পর ছোট রাজপুত্রই হলো সিংহাসনের সর্বশেষ এবং একমাত্র উত্তরাধিকারী। রাজা প্রশ্ন করে, ছোট রাজপুত্রকে বের করে দিলে আমার পর সিংহাসনে কে বসবে? তখন মন্ত্রী ছায়ুন রাজাকে বলে, এই বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার আরেকজন উত্তরাধিকারী আছে। এরপর মন্ত্রী ছায়ুন ঘোষণা করে রাজকুমারী সোহি গর্ভবতী, তার গর্ভে রাজপুত্র লিউলের সন্তান রয়েছে। এই ঘোষণা শুনে রাজসভার সকলে রাজাকে অভিনন্দন জানায়। অন্যদিকে লিউল ইসোকে একটা গিফট দিতে চায়, তাই সে ইসোর জন্য জুতা দেখছিল। এমন সময় মুইয়ন লিউলকে দেখে ফেলে। লিউল নতুন জুতা হাতে নিয়ে ইসোর জন্য অপেক্ষা করছিল। এরপর ইসো লিউলের সাথে দেখা করতে আসে, তবে ইসো কিছুক্ষণ আগে জানতে পেরেছে লিউল পাশের গ্রামের ওয়ানদেগ না। ইসোর বাবা তাকে মিথ্যা বলেছিল। এমনকি ইসোর বাবাও জানে না লিউলের আসল পরিচয় কি। ইসো মনে করে লিউলের আসল পরিবার হয়তো এখনও লিউলকে খুঁজছে, তাই ইসো সিদ্ধান্ত নেয় সে লিউলকে সব সত্যি জানিয়ে দিবে। এমন সময় লিউলকে মারার জন্য মুইয়ন পিছন থেকে তীর ছোড়ে, তবে থ্যাঙ্কফুলি তীর কারো শরীরে লাগে না। এরপর মুইয়ন সেখানে রাজকুমার লিউলের সাথে তার ছোট বোন ইসোকে দেখে। মুইয়ন কিছুই বুঝতে পারছে না তার ছোট বোন ইসো কেন রাজপুত্র লিউলের সাথে আছে। এদিকে লিউল মনে করে মাস্টার পার্ক তাদেরকে মারার জন্য আবার লোক পাঠিয়েছে। মুইয়ন তাদের দিকে তীর ছোড়া বন্ধ করে দেয়, তাই লিউল মনে করে দুর্বৃত্তরা চলে গিয়েছে। এরপর লিউল ইসোকে নতুন জুতা পরিয়ে দেয়। ঘটে যাওয়া ঘটনার কারণে ইসো লিউলকে সত্যিটা বলার সুযোগ পায় না। অন্যদিকে মুইয়ন ইসো আর লিউলের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা দুইজন বিবাহিত, আর লিউল তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এদিকে বর্তমান রানী অর্থাৎ লিউলের সৎমা নিজেকে আর তার ছেলেকে বাঁচানোর জন্য রাজার বাসভবনের সামনে মায়াকান্না করে, আর তাদেরকে বাঁচানোর জন্য রাজা মন্ত্রী ছায়ুনের সাথে গোপনে দেখা করে। রাজা মন্ত্রী ছায়ুনকে বলে, আমি রানী আর ছোট রাজপুত্রকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিতে পারবো না, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলো তুমি কি চাও। মন্ত্রী ছায়ুন রাজাকে বলে, আপনি রাজপ্রাসাদে ফিরে যান, আমি কালকে আসবো আপনার কাছে। পরের দিন সকালে মন্ত্রী ছায়ুন একটি ব্ল্যাঙ্ক পেপার রাজাকে দিয়ে বলে এখানে সিল করতে। এর মানে হচ্ছে সে রাজার সাইন করা এমন একটি দলিল চায় যেখানে এখনও কিছু লেখা হয়নি। রাজার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে বাধ্য হয়ে সেই দলিলে সিল করে। তারপর মন্ত্রী ছায়ুন ঘোষণা করে রানী আর তার ছেলেকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাই মন্ত্রী ছায়ুন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে মুইয়ন রাতের বেলায় ইসোর সাথে দেখা করতে আসে। মুইয়ন ইসোকে বলে, আমি তোকে নিতে এসেছি, আমরা এখনই এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাব। ইসো মুইয়নের কাছে কিছুদিন সময় চায়, কারণ তার একটা কাজ এখনও করা বাকি। মুইয়ন ইসোকে সময় দেয়। মুইয়ন বলে সে 10 দিন পর আবার আসবে। এরপর মুইয়ন মন্ত্রী ছায়ুনের সাথে দেখা করে। মুইয়ন মন্ত্রী ছায়ুনকে মিথ্যা কথা বলে যে সে রাজপুত্র লিউলকে মেরে ফেলেছে। ইসোকে বাঁচানোর জন্য মুইয়ন এমনটা করে। এরপর মুইয়ন চলে যাওয়ার আগে মন্ত্রী ছায়ুনের মেয়ের সাথে অর্থাৎ রাজকুমারীর সাথে দেখা করে। দেখে মনে হচ্ছিল মুইয়ন রাজকুমারীকে শেষবারের মতো বিদায় জানাচ্ছে। এদিকে ইসো লিউলকে পাশের গ্রামে পাঠায়, যেই গ্রামে আসল ওয়ানদেগ থাকতো। সেখানে গিয়ে লিউল জানতে পারে যে ওয়ানদেগ অন্য কেউ। এরপর লিউল বাড়িতে এসে ইসোকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সেই গ্রামে কেন পাঠিয়েছিলে? ইসো লিউলকে বলে, আমার বাবা তোমাকে মিথ্যা কথা বলেছিল, তুমি ওয়ানদেগ না, তোমার আসল পরিচয় আমরা কেউ জানি না।
ইসো লিউলকে আরো বলে, যতদিন পর্যন্ত তোমার স্মৃতিশক্তি ফিরে না আসে ততদিন পর্যন্ত তুমি চাইলে এই বাড়িতেই থাকতে পারো। ইসোর কথাগুলোতে লিউল কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে লিউল ইসোর পালিত বাবাকে জিজ্ঞেস করে, আমি কিভাবে এই বাড়িতে আসলাম? তুমি আমাকে কোথায় পেয়েছিলে? সেখানে আমাকে নিয়ে চলো। ইসোর বাবা লিউলকে সেই জঙ্গলে নিয়ে আসে। সে লিউলকে বলে, আমি তোমাকে এখানে রক্তাক্ত অবস্থায় পেয়েছিলাম। তোমার শরীরের আঘাত দেখে মনে হয়েছিল তোমাকে কেউ হত্যা করার চেষ্টা করেছে। পরের দিন সকালে গ্রামে নতুন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়, আর গ্রামের নতুন ম্যাজিস্ট্রেট হলো জেয়ুন। জেয়ুন অনেক খুশি ছিল কারণ এই গ্রামে ইসো থাকে। এমন সময় ইসোর সাথে জেয়ুনের দেখা হয়ে যায়, আর ইসোর সাথে কথা বলে জেয়ুন জানতে পারে ইসোর বিয়ে হয়ে গিয়েছে। অন্যদিকে গুদল লিউলকে বলে সে রাজধানীতে যাচ্ছে কর জমা দিতে। এ কথা শুনে লিউল ও গুদলের সাথে বেরিয়ে পড়ে রাজধানীর উদ্দেশ্যে। লিউলের বিশ্বাস রাজধানীতে গেলে সে তার স্মৃতিশক্তি খুঁজে পাবে। এরপর রাজাকে কর জমা দেওয়ার জন্য লিউল রাজপ্রাসাদে প্রবেশ করে। সেখানে লিউল রাজপ্রাসাদের প্রধান রক্ষীকে দেখে। লিউলের মনে হয় সে এই রক্ষীকে এর আগেও অনেকবার দেখেছে, তাই লিউল তার পেছনে যায়। তখন রাজপ্রাসাদের সাধারণ রক্ষীরা লিউলকে আটকায়। এরপর গুদল লিউলকে ছাড়িয়ে আনে। এমন সময় মন্ত্রী ছায়নের ছেলে লিউলকে দেখে ফেলে, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না সে ভুল দেখেছে না সঠিক দেখেছে। গ্রামে ফিরে যাওয়ার সময় লিউল গুদলকে বলে একা ফিরে যেতে, কারণ সে পরে আসবে। লিউল রাজপ্রাসাদের বাহিরে দাঁড়িয়ে সেই প্রধান রক্ষীর অপেক্ষা করছিল। এরপর সেই প্রধান রক্ষী বাহিরে আসলে লিউল তাকে ফলো করে, কিন্তু মানুষের ভিড়ে লিউল সেই প্রধান রক্ষীকে হারিয়ে ফেলে। এমন সময় বাজারের মধ্যে মুইয়ন লিউলকে দেখে ফেলে। লিউল বুঝে যায় তাকে কেউ ফলো করছে। এরপর হঠাৎ মুইয়ন পেছন থেকে লিউলের ওপর আক্রমণ করে, কিন্তু লিউল মুইয়নকে বন্দি করে ফেলে। লিউল মুইয়নকে বলে, মরতে না চাইলে আমার প্রশ্নের উত্তর দে। লিউল প্রশ্ন করে, আমি কে? আমার আসল পরিচয় কি? এরপর সিন এখানেই কাট হয়ে যায়। এদিকে গুদল গ্রামে ফিরে আসলে ইসো তাকে লিউলের কথা জিজ্ঞেস করে। সে ইসোকে জানায় লিউল রাজধানীতেই রয়ে গেছে। এই কথা শুনে ইসোর মন অনেক খারাপ হয়ে যায়। ইসো মনে করে লিউল আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু একটু দূরেই লিউল ইসোর জন্য অপেক্ষা করছিল। লিউল কোনো কথা না বলে সোজা গিয়ে ইসোকে কিস করে, আর এরপরই বৃষ্টি হওয়া শুরু হয়। যেই রাজ্যে দীর্ঘ 1 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি, তাই রাজ্যের প্রজারাও আজকে অনেক খুশি। এদিকে রানী অসুস্থ হওয়ার নাটক করে। রাজাকে বলে সে অনেক ভয়ের মধ্যে আছে, কারণ মন্ত্রী ছায়ুন যে কোনো সময় তাকে আর ছোট রাজপুত্রকে মেরে ফেলবে। রানী রাজাকে মন্ত্রী ছায়ুনের বিরুদ্ধে উস্কিয়ে তোলে। অন্যদিকে দেখা যায় লিউল সকালবেলা উঠেই কাজ করতে শুরু করেছে, যা সে এর আগে কখনোই করেনি। ইসোর বাবা ইসোকে বলে, লিউল আজকে সকালবেলা উঠেই আমাকে বলেছে তাকে সব ধরনের কাজ শিখিয়ে দিতে। আমার মনে হয় সে এখন ওয়ান্দেক হিসেবেই বাঁচতে চায়। এরপর দুপুরবেলা জেয়ুন ইসোর সাথে দেখা করতে আসে। সে ইসোকে বলে, তোমার আমার জন্য একটা কাজ করে দিতে হবে। তখন লিউল সেখানে আসে। লিউল জেয়ুনকে বলে, গ্রামের নতুন ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব পালন না করে দিনে দুপুরে অন্যের বিয়ে করা বউয়ের সাথে ফ্লার্ট করার সাহস কোথায় পায়? তখন ইসো জেয়ুনকে বলে, সে আমার হাজবেন্ড। ইসো আরও বলে, আমি আপনার কাজ করে দেব, এখন আপনি চলে যান। ছোটবেলা থেকেই জেয়ুনের মানুষের ফেস রেকগনাইজ করতে সমস্যা হয়। মুখ দেখে সে মানুষকে চিনতে পারে না, আর একইভাবে সে লিউলকে দেখেও চিনতে পারেনি। এদিকে রাজপ্রাসাদের মধ্যে এক দাসী আরেক দাসীকে বলছিল, তুই কি সেই গুজবটা শুনেছিস? অনেকে বলা বলি করছে রাজপুত্র লিউল এখনও বেঁচে আছে। তাদের পাশেই দাঁড়িয়ে থাকা মন্ত্রী ছায়ুন সবকিছু শুনে ফেলে। মন্ত্রী ছায়ুন তাদের জিজ্ঞেস করে, এই গুজব ছড়ানোর আদেশ তোদের কে দিয়েছে? তারপর ছায়ুন জানতে পারে তার নিজের ছেলেই এসব গুজব ছড়াচ্ছিল। মন্ত্রী ছায়ুন তার ছেলেকে জিজ্ঞেস করে, এই কাজ কেন করেছিস? মন্ত্রী ছায়ুনের ছেলে বলে, বাবা, আমি রাজপুত্র লিউলকে দেখেছি। কিছুদিন আগে সংজু গ্রাম থেকে কয়েকজন লোক কর দিতে এসেছিল। তাদের মধ্যে একজন দেখতে হুবহু রাজপুত্র লিউলের মতো। অন্যদিকে জেয়ুন ইসোকে মাস্টার পার্কের বাড়িতে পাঠায় মাস্টার পার্কের প্রিয় কুকুরটি চুরি করার জন্য, যাতে জেয়ুন সেই কুকুরটি আবার মাস্টার পার্ককে খুঁজে দেওয়ার নাটক করে তার বিশ্বাস অর্জন করতে পারে। কারণ জেয়ুন মাস্টার পার্ককে ব্যবহার করতে চায়। কিন্তু লিউলের সাথে কথা বলার সময় ইসো সেই কুকুরটিকে হারিয়ে ফেলে। এদিকে জেয়ুন ইসোর জন্য অপেক্ষা করছিল কুকুর নিয়ে আসার জন্য।
কিন্তু কুকুরের জায়গায় লিউল আসে। তারপর তারা দুইজন বেরিয়ে পড়ে মাস্টার পার্কের কুকুর খুঁজতে। এক পর্যায়ে জেউন লিউলকে জিজ্ঞেস করে, আমাদের কি এর আগে কোনোদিন দেখা হয়েছে? মনে হয় আমি তোমাকে কোথাও যেন দেখেছি। তবে এমন সময় তারা সেই কুকুরটিকে ধরে ফেলে। লিউল জেউনকে তার কুকুর বুঝিয়ে দিয়ে চলে আসে। অন্যদিকে রাজা মনে করে মন্ত্রী ছায়ুন তার আর তার পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। তাই রাজা মিনিস্টার অফ ওয়ার বা যুদ্ধমন্ত্রীকে ডেকে পাঠায়। রাজা যুদ্ধমন্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারবে? যুদ্ধমন্ত্রী বলে সে রাজার জন্য সবকিছু করতে প্রস্তুত। এরপর রাজা যুদ্ধমন্ত্রীকে আদেশ দিয়ে বলে, মন্ত্রী ছায়ুনকে আজকের মধ্যে মেরে ফেলতে হবে। এদিকে মন্ত্রী ছায়ুন রাজপুত্র লিউলকে হত্যা করার জন্য সংজু গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন অ্যাসাসিনের একটি গ্রুপ মন্ত্রী ছায়ুনের ওপর আক্রমণ করে। অন্যদিকে ইসো লক্ষ্য করে দেখে লিউল আজকে সারাদিন শুধু কাজ করেছে। লিউল এমন ছিল না, তাহলে হঠাৎ কি হলো? ইসো লিউলকে জিজ্ঞেস করে, রাজধানীতে যাওয়ার পর তোমার সাথে কিছু হয়েছে? তুমি তো কাজ করতে পছন্দ করতে না, তাহলে হঠাৎ কি হলো? লিউল বলে, আমি আর আমার স্মৃতিশক্তি খুঁজতে চাই না, আমি শুধু ওয়ানদেক পরিচয়ে তোমার পাশে থাকতে চাই। ইসো বলে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার ভাই আসলে আমি তার সাথে চলে যাব, কিন্তু তোমার আর একটা পরিচয় আছে, আর একটা পরিবার আছে, তাই আমি তোমায় কিছু জানাইনি। এরপরেও কি তুমি আমার সাথে যাবে, আমার পাশে থাকবে? লিউল ইসোকে জড়িয়ে ধরে বলে, আমি ইতিমধ্যেই তোমাকে আমার উত্তর বলেছি, তুমি যেখানেই থাকবে আমি তোমার সাথেই থাকব। এদিকে যুদ্ধমন্ত্রী রাজাকে খবর দেয় মন্ত্রী ছায়ুন পালিয়েছে। ছায়ুনের পালিয়ে যাওয়ার খবর শুনে রাজা আতঙ্কের মধ্যে পড়ে যায়। তখন যুদ্ধমন্ত্রী বলে, মন্ত্রী ছায়নের অনুপস্থিতির সুযোগ আমাদের কাজে লাগানো উচিত। এরপর রাজা সকল মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসে। রাজা ছোট রাজপুত্রকে ক্রাউন প্রিন্স বানানোর ঘোষণা করে। নিশ্চয়ই আপনারা জানেন, তারপরও বলে রাখি, ক্রাউন প্রিন্স হচ্ছে এমন উপাধি যা রাজ পরিবারের সদস্যদের মধ্যে পরবর্তী যে রাজা হবে তাকে দেওয়া হয়। আর মন্ত্রী ছায়ুন সেখানে না থাকায় কেউ রাজার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। অন্যদিকে জেউন খবর পায় রাজপ্রাসাদের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে রাজপুত্র লিউল এখনও বেঁচে আছে। এমন গুজব শোনার পর জেউনের ওয়ানদেগের উপর সন্দেহ হয়। গ্রামের মধ্যে সবাই লিউলকে ওয়ানদেগ নামেই চেনে। তার সন্দেহ সঠিক না ভুল তা যাচাই করতে জেউন লিউলের সাথে দেখা করতে যায়। সেখানে লিউলের সাথে কথা বলার পর জেউনের সন্দেহ আরও বেড়ে যায়, আর তাই জেউন তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে রাজধানীর উদ্দেশ্যে। সেখানে গিয়ে জেউন রাজপ্রাসাদের প্রধান রক্ষীর সাথে দেখা করে। জেউন তাকে ওয়ানদেগের ছবি দেখিয়ে বলে, তুমি এই চেহারা আগে কখনো দেখেছো? প্রধান রক্ষী বলে, এটা তো রাজকুমার লিউলের ছবি। মুয়ন ইসোকে বলেছিল সে 10 দিন পর ইসোকে নিতে আসবে, আর সেই 10 দিন প্রায় শেষ। তাই ইসো লিউল ওরা সবকিছু প্যাকিং করা শুরু করেছে। কথা মতো আগামীকাল মুয়ন আসলে তারা এখান থেকে চলে যাবে। এদিকে দেখা যায় মন্ত্রী ছায়ুন সুস্থ শরীরে তার বাসভবনে ফিরে এসেছে। সেখানে বাকি মন্ত্রীরা মন্ত্রী ছায়ুনকে বলে, আমাদেরকে যে কোনো মূল্যে দ্বিতীয় রাজপুত্রকে ক্রাউন প্রিন্স হওয়া থেকে থামাতে হবে। পরের দিন মন্ত্রী ছায়ুন বেরিয়ে পড়ে সংজু গ্রামের উদ্দেশ্যে। অন্যদিকে মুয়নও তার বোনের জন্য সংজু গ্রামের দিকে রওনা দেয়। প্রায় বিকেল হয়ে গেছে, কিন্তু ইসোর বড় ভাই এখনো আসেনি, তাই সবাই মন খারাপ করে বসে আছে। এমন সময় গুদল এসে বলে, গ্রামে মেলা বসেছে, তোমরা এখানে কি করো? এ কথা শুনে লিউল ইসোকে নিয়ে মেলায় চলে যায়। মেলার মধ্যে তারা নাচ গান, তারপর ম্যাজিক শো ইত্যাদি উপভোগ করে। তারপর বাড়ি ফেরার সময় লিউল ইসোকে ফুল দিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। ইসো ফুল নেয় আর উত্তর হিসেবে সে লিউলের গালে কিস করে। এরপর তারা দাঁড়িয়ে আতশবাজি দেখছিল। হঠাৎ লিউল পিছনে তাকিয়ে দেখে ইসো সেখানে নেই, আর লিউল ইসোকে যেই ফুল দিয়েছিল সেটি মাটিতে পড়ে আছে। এমন সময় অনেকগুলো অ্যাসাসিন লিউলকে চারদিক থেকে ঘিরে ফেলে, আর লিউলের সামনে মন্ত্রী ছায়ুন এসে দাঁড়ায়। মন্ত্রী ছায়ুন জানে লিউল তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ছায়ুন লিউলকে জিজ্ঞেস করে, আপনি আমাকে চিনতে পেরেছেন? লিউল বলে, আপনি কে আমি জানি না, আমাকে যেতে হবে, আমার পথ ছেড়ে দিন। মন্ত্রী ছায়ুন বলে, আপনি যেতে পারবেন না, আপনাকে আমাদের সাথে রাজপ্রাসাদে যেতে হবে, কারণ আপনি এই রাজ্যের ক্রাউন প্রিন্স। আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন কেন ছায়ুন লিউলকে মারল না। তারপরও আমি একটু ব্যাখ্যা করি।
দ্বিতীয় রাজপুত্র যদি ক্রাউন প্রিন্স হয় তাহলে মন্ত্রী ছায়ন আর তার মেয়েকে সকল ক্ষমতা হারাতে হবে। শুরু থেকেই মন্ত্রী ছায়নের লিউলকে হত্যা করার একমাত্র কারণ ছিল লিউল তার মেয়ের সকল অপকর্মের বিষয়ে জেনে গিয়েছিল, কিন্তু বর্তমানে লিউল তার সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এখন যদি মন্ত্রী ছায়ন লিউলকে হত্যা না করে রাজপ্রাসাদে নিয়ে যায় তাহলে দ্বিতীয় রাজপুত্র আর ক্রাউন প্রিন্স হতে পারবে না। আর মন্ত্রী ছায়ন চাইলেই বর্তমান লিউলকে তার হাতের পুতুল বানিয়ে রাখতে পারবে। এরপর মন্ত্রী ছায়ন লিউলকে আরও বলে, আপনার স্ত্রী রাজকুমারী সোহি আপনার অপেক্ষায় রয়েছে আর তার গর্ভে আপনার সন্তান। লিউল কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার একজন গর্ভবতী স্ত্রী রয়েছে, কিন্তু এইসব কথা জানার পর লিউল মন্ত্রী ছায়নের সাথে যেতে বাধ্য হয়। অন্যদিকে দেখা যায় ইসোকে কেউ কিডন্যাপ করেছে আর জেউন সেটা দেখে ফেলে। পরের দিন সকালে নতুন ক্রাউন প্রিন্স নিযুক্তের আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। এরপর সেখানে মন্ত্রী ছায়ন আসে আর রাজাকে বলে এই আনুষ্ঠানিকতা বন্ধ করতে হবে, কারণ ক্রাউন প্রিন্স লিউল এখনও বেঁচে আছে। তারপর লিউল সেখানে প্রবেশ করে। রাজা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে লিউলকে জীবিত দেখে অনেক খুশি হয়। তারপর রাজা দ্বিতীয় রাজপুত্রকে ক্রাউন প্রিন্স বানানোর আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়। লিউলের স্মৃতিশক্তি হারানোর বিষয়টি মন্ত্রী ছায়ন সবার কাছ থেকে গোপন করে। এদিকে ইসোর জ্ঞান ফিরলে সে দেখে তার বড় ভাই মুয়ন তাকে নিয়ে এসেছে। ইসো মুয়নকে বলে তার বাবা আর তার হাজবেন্ড ওয়ানদেক তাদের সাথে যাবে, তাই তাদেরকেও নিয়ে আসতে হবে। তখন মুয়ন ইসোকে বলে ওয়ানদেককে তোর ভুলে যেতে হবে, কারণ সে এই রাজ্যের রাজপুত্র লিউল। ইসো মুয়নের কথা বিশ্বাস করে না, সে লিউলের কাছে যেতে চায়। তখন মুয়ন ইসোকে আবার বলে রাজপুত্র লিউল বিবাহিত আর তার স্ত্রী রাজকুমারী সোহির গর্ভে লিউলের সন্তান, তাই লিউলকে এখন তোর ভুলে যেতে হবে। আর জেউন এই সব কিছু দূর থেকে দেখছিল। অন্যদিকে রাজকুমারী সোহি লিউলকে দেখে ভয় পেয়ে যায়। তখন মন্ত্রী ছায়ন রাজকুমারীকে বলে লিউল তার সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে মনে করে তোমার গর্ভের এই সন্তান তার নিজের, আর এই মনে করাকে বিশ্বাসে পরিণত করতে এখন থেকে তোমাকে এই সুযোগ কাজে লাগাতে হবে। এরপর মন্ত্রী ছায়ন লিউলের সাথে দেখা করতে আসে। মন্ত্রী ছায়ন লিউলকে বলে দ্বিতীয় রাজপুত্রকে ক্রাউন প্রিন্স বানানোর জন্য রানী অর্থাৎ লিউলের সৎমা তাকে হত্যা করার চেষ্টা করেছিল। এভাবে লিউলের নিরাপত্তার অজুহাত দেখিয়ে তার উপর নজর রাখার জন্য মন্ত্রী ছায়ন লিউলের আশেপাশে সব তার নিজের লোক রেখে দেয়। কিন্তু এসব দিকে লিউলের কোনো মনোযোগ ছিল না। লিউল শুধু ইসোর কথা চিন্তা করছে, তাই লিউল সব কিছু ফেলে ইসোর কাছে চলে যায়। ইসো তার রেখে যাওয়া জিনিসগুলো নেওয়ার জন্য আবার বাড়িতে ফিরে আসে। আর একই সময় লিউল সেখানে পৌঁছালে লিউলের ইসোর সাথে দেখা হয়ে যায়, কিন্তু ইসো লিউলকে বলে তাকে ভুলে যাওয়ার জন্য। ইসো আরও বলে রাজকুমারী আপনার জন্য অপেক্ষা করছে, তাই আপনার উচিত রাজপ্রাসাদে ফিরে যাওয়া। লিউল বলে আমি সব কিছু ফেলে তোমার কাছে এসেছি, তুমি কি সত্যি চাও আমি এখন এখান থেকে চলে যাই? ইসো আবার বলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। এ কথা বলে ইসো সেখান থেকে চলে যায়, কিন্তু কথাগুলো ইসো মন থেকে বলেনি, তাই একটু দূরে গিয়েই সে অজরে কাঁদতে থাকে। লিউল রাজপ্রাসাদে ফিরে যেতে নেয়, কিন্তু তখন সেখানে জেউন আসে আর লিউল জেউনকে আদেশ দেয় এখন থেকে ইসোকে রক্ষা করার জন্য। পরের দিন রাজা আর মন্ত্রীদের মধ্যে আলোচনা হয় মিং রাজ্যের কূটনীতিক মন্ত্রীর আগমনের বিষয়ে। তখনকার সময়ে চায়না মিং নামে পরিচিত ছিল, আর মিংয়ের কূটনীতিক মন্ত্রীকে বরণ করার জন্য দায়িত্ব দেওয়া হয় লিউলকে। এদিকে মুয়ন ইসোর পালিত বাবাকে বলে তার একটি জরুরি কাজের জন্য রাজধানীতে যেতে হবে, আর এই বিষয়টা সে ইসোর কাছ থেকে গোপন রাখতে বলে। মুয়ন আরও বলে আপনি ইসোকে নিয়ে কাল সকালেই এই শহর ছাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। রাজধানীতে আমার কাজ শেষ করে আমি দ্রুত ফিরে আসব। কিন্তু পরের দিন ইসো তার ভাইকে রেখে কোথাও যেতে চায় না, উল্টো সে তার ভাইকে খোঁজার জন্য রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়। আর রাজধানীতে প্রবেশ করতে জেউন ইসোকে সাহায্য করে। রাজধানীতে ইসোদের থাকার মতো কোনো জায়গা ছিল না, তাই জেউন ইসো আর তার বাবাকে তার নিজের বাসায় নিয়ে যায়। এদিকে মিং রাজ্যের কূটনীতিক মন্ত্রী রাজসভায় পৌঁছায়। এখানে থাকা অবস্থায় তাদের সম্পূর্ণ দায়িত্ব লিউলের ওপর। কূটনীতিক মন্ত্রী তার ছেলেকে লিউলের সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে তার ছেলের এই রাজ্য ঘুরে দেখার অনেক ইচ্ছা, আর তাই লিউল মন্ত্রী ছায়নের ছেলে কিম সোজিকে আদেশ দেয় কূটনীতিক মন্ত্রীর ছেলেকে রাজ্য ঘুরিয়ে দেখানোর জন্য। তার কিছুক্ষণ পর জেউনের সাথে কিম সোজির দেখা হয়। জেউনের পাশে ইসোও ছিল।
কিম সোজি জেয়ুনকে বলে আমাকে সাহায্য করো। রাজপুত্র লিউল আমাকে দায়িত্ব দিয়েছিলেন মিং এর কূটনীতিক মন্ত্রীর ছেলেকে রাজ্য ঘুরিয়ে দেখানোর জন্য, কিন্তু হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্রুতই তাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে না পারলে রাজপুত্র লিউলকে আমার জন্য সবার সামনে ছোট হতে হবে। সবকিছু শোনার পর জেয়ুন কিম সোজিকে বলে আপনি দ্রুত এই খবর রাজপুত্র লিউলকে জানান, আমি এদিকে বিষয়টা দেখছি। সেখানে দাঁড়িয়ে ইসো সবকিছু শুনেছে। লিউলের সম্মান বাঁচানোর জন্য সেও মন্ত্রীর ছেলেকে খুঁজতে জেয়ুনকে সাহায্য করতে চায়। এদিকে সোজি কূটনীতিক মন্ত্রীর ছেলের হারিয়ে যাওয়ার খবর লিউলকে জানায়। এরপর কূটনীতিক মন্ত্রী লিউলকে বলে আমার ছেলেকে আমি আপনার দায়িত্বে দিয়েছিলাম, তাই আপনি নিজে গিয়ে আমার ছেলেকে খুঁজে নিয়ে আসবেন। কূটনীতিক মন্ত্রী আরও বলে রাতের বোঝ শেষ হওয়ার আগে যদি আপনি আমার ছেলেকে এনে দিতে না পারেন তাহলে আপনাকে ক্রাউন প্রিন্সের টাইটেল হারাতে হবে। একটু পরে জানা যায় এই সব কিছুর পেছনে রানীর ষড়যন্ত্র ছিল। সে চায় যাতে লিউল মিং এর কূটনীতিক মন্ত্রীর সামনে অপদস্থ হয়। রানীর উদ্দেশ্য একটাই, লিউলকে সরিয়ে তার নিজের ছেলেকে ক্রাউন প্রিন্স বানানো। অন্যদিকে জেয়ুন আর ইসো খুঁজতে খুঁজতে মন্ত্রীর ছেলেকে যেখানে আটকে রাখা হয়েছে সেই জায়গার সন্ধান পায়। কিছু গুন্ডারা সেই জায়গাটা পাহারা দিচ্ছিল। জেয়ুন তাদেরকে অন্যদিকে নিয়ে যায়, আর এই সুযোগে ইসো মন্ত্রীর ছেলেকে উদ্ধার করে। অন্যদিকে লিউলও জানতে পারে মন্ত্রীর ছেলেকে কোথায় আটকে রাখা হয়েছে। লিউল সেখানে পৌঁছে দেখে মন্ত্রীর ছেলে আসলে একজন মেয়ে। আমি জানি এটা আপনারা অনেক আগেই ধরতে পেরেছেন, কিন্তু স্টোরি ফলো করার জন্য আমি এতক্ষণ তাকে ছেলে বলেছি। তার পাশে লিউল ইসোকে দেখে। লিউল কিছু না বলে সেখান থেকে চলে আসে। জেয়ুন আর ইসো কূটনীতিক মন্ত্রীর ছেলেকে সঠিক সময়ে রাজপ্রাসাদে পৌঁছিয়ে দেয়। তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য কূটনীতিক মন্ত্রী লিউলের ওপর সন্তুষ্ট হয়। সে কোনোভাবে জানতে পেরেছে লিউল তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই সে লিউলকে উপদেশ দিয়ে বলে মন্ত্রী ছায়ুন আর তার মেয়ে রাজকুমারীকে কোনোভাবেই বিশ্বাস না করতে। এরপর লিউল জেয়ুনের সাথে কথা বলে জানতে পারে ইসো আর তার বাবা আপাতত জেয়ুনের বাড়িতেই রয়েছে। তাই লিউল জেয়ুনের বাসায় চলে যায় ইসোর সাথে দেখা করতে, কিন্তু সেখানে ইসো ছিল না। এরপর লিউল সেই ব্রিজের সামনে যায়, আর ইসোও সেইখানেই ছিল। ব্রিজের মধ্যে ইসোকে দেখে লিউলের ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে। স্মৃতিগুলা সেই সময়ের যখন লিউলের প্রথমবারের মতো ইসোর সাথে দেখা হয়েছিল। লিউল ইসোকে জিজ্ঞেস করে তোমার ছোটবেলার সেই পিচ্চি ছেলেটার কথা মনে আছে যে তোমাকে বলেছিল সে বড় হয়ে তোমাকে বিয়ে করবে? লিউল ইসোকে বলে সেই পিচ্চি ছেলেটা হলাম আমি। ইসোর ছোটবেলার সেই ছেলেটির কথা খুব ভালোভাবেই মনে আছে, কারণ সেই ছেলেটার কারণেই ইসো আর তার ভাই সেখান থেকে পালাতে পেরেছিল। তারা এই বিষয় নিয়ে আর কোনো কথা বলার আগে লিউল লক্ষ্য করে তাকে কেউ একজন ফলো করছে। লিউল ইসোকে বলে আমি আবার আসবো তোমার সাথে দেখা করতে। এই কথা বলে লিউল সেখান থেকে চলে যায়। অন্যদিকে মুয়ন গোপনে রাজকুমারী সোহির সাথে দেখা করে, আর এখানে জানতে পারি রাজকুমারীর সন্তানের বাবা হলো মুয়ন। রাজকুমারী সোহি মুয়নকে বলে তুমি আমাকে নিয়ে পালিয়ে যাও। উত্তরে মুয়ন বলে তোমার যদি তাই ইচ্ছা হয় তুমি যখনই আমার সাথে চলে যেতে চাইবে আমি তোমাকে নিতে আসব। এ কথা শুনে রাজকুমারী খুশি মনে সেখান থেকে চলে যায়, কিন্তু ততক্ষণে মন্ত্রী ছায়ুন সবকিছু জেনে গিয়েছিল, তাই সে মুয়নকে বন্দি করে ফেলে। পরের দিন সকালে মন্ত্রী ছায়ুন রাজকুমারীর সাথে দেখা করতে আসে। ছায়ুন রাজকুমারীকে বলে আমি জানি ওই বাচ্চার বাবা মুয়ন, আর মুয়ন আমার হাতে বন্দি, তাই যদি পালানোর কোনো চেষ্টা করিস তাহলে তোর সন্তান আর মুয়নকে আমি নিজ হাতে হত্যা করব। এদিকে জেয়ুন লিউলকে একটি গোপন জায়গায় নিয়ে যায়, যেখানে লিউলের দেখা হয় তার খাদেমের সাথে, যে দীর্ঘ 10 বছর লিউলের সেবা করেছে। লিউল নিখোঁজ হওয়ার পর মন্ত্রী ছায়ুন তাকে হত্যা করার চেষ্টা করেছিল। লিউল তাকে জিজ্ঞেস করে তুমি কি জানো কে বা কারা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিল? এরপর সেই খাদেম লিউলকে একটি বিশেষ বই খুঁজতে বলে, যেই বইয়ের মধ্যে লিউল তার প্রতিদিনের সমস্ত ঘটনা লিখে রাখত। অন্যদিকে ইসো তার ভাইয়ের খোঁজে মন্ত্রী ছায়ুনের বাসভবনের সামনে চলে আসে। তখন ছায়ুনের বাসভবনের একজন পাহারাদার ইসোকে ধরে, আর একই রাস্তা দিয়ে লিউলও আসছিল। লিউল সেই পাহারাদারকে মেরে ইসোকে নিয়ে সেখান থেকে চলে আসে। লিউল ইসোকে জিজ্ঞেস করে তুমি এত রাতে সেখানে কি করছিলে? ইসো বলে আমি আমার ভাইয়ের খোঁজ করতে করতে সেখানে চলে এসেছিলাম। লিউল আবার বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমার ভাইকে আমি খুঁজে আনবো। এমন সময় তাদের সামনে একটি গেট পড়ে। বলা হয় এই গেটের মধ্যে দিয়ে যারা একবার প্রবেশ করে তাদেরকে কেউ আর আলাদা করতে পারে না, আর তাই লিউল ইসোর হাত ধরে একসাথে সেই গেট পার হয়।
এরপর লিউল ইসোকে বলে যে তোমার সামনে এখন দাঁড়িয়ে আছে সে কোনো রাজপুত্র না, সে তোমার হাজব্যান্ড ওয়ানদেগ। এই কথা বলে লিউল ইসোকে কিস করে। পরের দিন রাজপ্রাসাদের মধ্যে জেইউন লিউলের সেই বই খুঁজতে শুরু করে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সেই বই লিউলের হাতে লাগে। সেই বই পড়ার পর লিউলের সবকিছু মনে পড়ে যায়। সবকিছু জানার পর লিউল রাগে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু এমন সময় রাজা সেখানে আসে। লিউল রাজাকে জিজ্ঞেস করে, আপনি কেন আমাকে ছায়নের মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন? লিউলের হঠাৎ এত রাগ হওয়ার কারণ রাজা জানতে চায়। তখন লিউল রাজাকে বলে, মন্ত্রী ছায়নই হচ্ছে সেই ব্যক্তি যে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। এরপর রাজা বলে, তাহলে আর কোনো সময় নষ্ট করব না, আমি এক্ষুনি মন্ত্রী ছায়নকে বন্দি করার আদেশ দিচ্ছি। উত্তরে লিউল বলে, আপনি কোনো পদক্ষেপ নেবেন না, মন্ত্রী ছায়নের বিচার আমি আমার নিজের হাতে করব। পরের দিন লিউল মন্ত্রী ছায়নের বাসভবনে যায়। সেখানে লিউলের পরিকল্পনা মতো একটি অ্যাসাসিনদের গ্রুপ লিউলের ওপর আক্রমণের নাটক করে। আর এই সুযোগে লিউল মন্ত্রী ছায়নের বাড়ির তল্লাশি করতে থাকে। তল্লাশির এক পর্যায়ে লিউল একটি গুদাম ঘরে ঢুকে পড়ে, আর সেই গুদাম ঘরে মুয়ন বন্দী ছিল। মুয়ন সেখানে লিউলকে দেখে পালিয়ে যায়। লিউল ও মুয়নকে তাড়া করে। এমন সময় ইসো মুয়নের সামনে এসে পড়ে। ইসো মুয়নকে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এতদিন কোথায় ছিলে? লিউল তাদের পিছনেই দাঁড়িয়েছিল। লিউল ইসোকে জিজ্ঞেস করে, ওই লোকটি তোমার কি হয়? ইসো বলে, সে আমার বড় ভাই। ইসো আরও বলে, আমার বড় ভাই কি কিছু করেছে? লিউল ইসোকে সত্যটা বলে না। লিউল বলে, আমি তোমার ভাইকে অন্য কেউ মনে করেছিলাম। একথা বলে লিউল সেখান থেকে চলে যায়। কিন্তু ইসো বুঝে ফেলে মুয়ন আর লিউল তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। তাই ইসো মুয়নকে প্রশ্ন করে, তুমি রাজধানীতে কেন এসেছো? আর রাজপুত্র লিউলকে তুমি কিভাবে চেনো? মুয়ন এইবার আর কোনো কিছু ইসোর কাছ থেকে লুকায় না। মুয়ন ইসোকে বলে, মন্ত্রী ছায়নের আদেশে সে এতদিন লিউলকে হত্যা করার চেষ্টা করেছে। ইসো মুয়নকে প্রশ্ন করে, তুমি কেন এমন জঘন্য কাজ করেছো, তাও এমন একজন ব্যক্তির জন্য যে আমাদের বাবার হত্যাকারী? মুয়ন বলে, তোকে বাঁচানোর জন্য আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। ছায়ন তোকে জীবিত ছেড়ে দেওয়ার বিনিময়ে আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। সবকিছু শোনার পর ইসো আর নিজেকে মানসিকভাবে শক্ত রাখতে পারে না। সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর ইসোর জ্ঞান ফিরলে সে তার পাশে জেইউনকে দেখে। ইসো জেইউনকে রিকোয়েস্ট করে তাকে লিউলের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। জেইউন ইসোকে দাসীর বেশে লিউলের সাথে দেখা করার সুযোগ করে দেয়। লিউল ইসোকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে কিভাবে এসেছো? ইসো বলে, আমি আপনাকে দেখতে এসেছি, তাছাড়া আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। এরপর তারা কথা বলতে বলতে এক পর্যায়ে লিউল ঘুমিয়ে পড়ে। লিউল ঘুম থেকে উঠে দেখে ইসো চলে গেছে, কিন্তু যাওয়ার আগে ইসো লিউলের জন্য একটি চিঠি রেখে গেছে। চিঠির মধ্যে ইসো বলে, আমি আমার ভাইয়ের অপরাধ সম্পর্কে সবকিছু জানতে পেরেছি। সে আপনার সাথে একবার দেখা করতে চায়, তাকে আপনার সাথে একবার দেখা করার সুযোগ দিন। এরপর আমার ভাইয়ের অপরাধের জন্য আপনার যা সঠিক মনে হয় আপনি তার সাথে সেটাই করবেন। তারপরের দিন লিউল মুয়নের সাথে দেখা করে। মুয়ন লিউলের কাছে তার সকল দোষ স্বীকার করে। মুয়ন বলে, সকল দোষের জন্য আপনি আমাকে শাস্তি দিন, শুধু রাজকুমারী সোহিকে আপনি ছেড়ে দিন। সবকিছু শোনার পর লিউল মুয়নকে বন্দি করে আর রাজকুমারীকে মৃত্যুদণ্ড দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দেয়। কিন্তু লিউল রাজকুমারীকে মারে না। লিউল তাকে এই রাজ্য ছেড়ে দূরে কোথাও চলে যেতে বলে, আর মুয়নকেও লিউল ছেড়ে দেয়। লিউল তাদেরকে ক্ষমা করেনি, শুধুমাত্র ইসোর দিকে তাকিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। এদিকে রাজকুমারীর পালিয়ে যাওয়ার খবর মন্ত্রী ছায়নের কানে আসে। তাদেরকে ধরার জন্য ছায়ন তার লোকদের নিয়ে বেরিয়ে পড়ে। ছায়নের লোকেরা মুয়ন আর রাজকুমারীকে চারদিক থেকে ঘিরে ফেলে। মুয়ন অনেক চেষ্টা করার পরেও রাজকুমারীকে নিয়ে সেখান থেকে যেতে পারে না। ছায়ন মুয়নকে মেরে ফেলে আর রাজকুমারীকে জোর করে নিয়ে যায়। তার একটু পর ইসো সেখানে আসে, আর সেখানে ইসো তার ভাইয়ের লাশ ধরে অনেক কাঁদে। এরপর লিউল খবর পায় রাজকুমারী রাজপ্রাসাদে ফিরে এসেছে। রাজকুমারী লিউলকে বলে, আমার বাবা মুয়নকে মেরে ফেলেছে। এরপর লিউল মন্ত্রী ছায়নের কাছে যায়। লিউল ছায়নকে বলে, তোর সকল অপরাধ এই পর্যন্তই, এখন আর কোনো কিছুই তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। কিন্তু ছায়ন অনেক আগে থেকেই প্রস্তুত ছিল। ছায়ন মিং রাজ্যকে অর্থাৎ চায়নাকে তাদের সাথে যুদ্ধ করার জন্য উস্কানি দেয়, যাতে এই যুদ্ধের রেশে তার অপরাধ ধামাচাপা পড়ে যায়। এরপর ছায়ন লিউলকে বলে, মিং রাজ্য হামলা করতে শুরু করেছে, রাজ্যের মানুষদের বন্দি করতে শুরু করেছে, তাই এই ছোটখাটো বিষয় নিয়ে এখন কথা বলার সময় না। উত্তরে লিউল বলে, আমি খুব ভালোভাবেই জানি এই সব কিছু তোর ষড়যন্ত্র, তবে এতে কোনো লাভ নেই। আমি এক্ষুনি তোকে বন্দি করে তোর শরীর থেকে মাথা আলাদা করে দেব।
ছায়ুন আবার বলে, ইসো নামের মেয়েটি আমার হাতে বন্দি, তাই আমার যদি কিছু হয় তাহলে কালকে তুমি সেই মেয়েটির কাটা মাথা উপহার পাবে। ইসো ছায়ুনের কাছে বন্দি থাকার কারণে লিউল ছায়ুনকে কিছুই করতে পারে না। লিউল জিউনের বাসায় খোঁজ নিয়ে জানতে পারে ইসো হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। অন্যদিকে রাজসভার মধ্যে মন্ত্রী ছায়ুন চালাকি করে যুদ্ধ থামানোর দায়িত্ব লিউলের ঘাড়ে চাপিয়ে দেয়। যুদ্ধ থামাতে হলে লিউলকে একা যেতে হবে, যে কারণে লিউল তার সাথে কাউকে নিয়ে যায় না। গল্পের একদম শুরুতে দেখা সেই দৃশ্য যেখানে লিউল তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে যুদ্ধে যাওয়ার জন্য। লিউল একটি বিপর্যস্ত গ্রামে এসে পৌঁছায়, আর এখানেই মন্ত্রী ছায়ুন লিউলকে নিজ হাতে মারার জন্য অপেক্ষা করছিল। ছায়ুনের অ্যাসাসিনরা লিউলকে চারদিক থেকে ঘিরে ফেলে। পরিস্থিতির সুযোগ নিয়ে ছায়ুন যে তাকে হত্যা করতে আসবে সেটা লিউল আগেই বুঝতে পেরেছিল, তাই লিউলও এখানে খালি হাতে আসেনি। লিউল তার সৈন্যবাহিনীকে সাথে নিয়ে এসেছে। এরপর শুধু ছায়ুন আর লিউলের মধ্যে লড়াই শুরু হয়, যেই লড়াই শেষ পর্যন্ত লিউল জিতে। মারা যাওয়ার আগে ছায়ুন লিউলকে বলে, তুমি আমাকে শাস্তি দিতে পারবে না, কারণ আমি নিজেই আমার মৃত্যু এখানে বেছে নিয়েছি। এরপর ছায়ুন সেখানে মারা যায়। তার কিছুক্ষণ পর একটু দূরেই লিউল ইসোকে খুঁজে পায়, কিন্তু এখানে ইসো লিউলকে বলে তাকে ভুলে যেতে, কারণ ইসো বিশ্বাস করে লিউলের সাথে হওয়া অন্যায়ের জন্য ইসো আর তার ভাই মুয়ন দায়ী। তাই ইসো লিউলকে বলে তাদের মধ্যে আর সম্পর্ক রাখা উচিত হবে না। এ কথা বলে ইসো সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজা ছায়ুনের মৃত্যুর খবর পায়। রাজা আরও জানতে পারে যে এ পর্যায়ে আর যুদ্ধ থামানো সম্ভব না, আর তাই লিউল মিং রাজ্যের সাথে যুদ্ধ করে। আর লিউলের বিজয়ের মাধ্যমেই এই যুদ্ধের সমাপ্তি ঘটে। প্রায় 1 বছর পর রাজকুমারী সোহিকে দেখানো হয়। সবার কাছে রাজকুমারী সোহি এখন মৃত, তবে লিউল তাকে এ রাজ্য ছেড়ে দূরে কোথাও বসবাস করার ব্যবস্থা করে দিয়েছে। মুয়নের মৃত্যুর পর ইসো আর কোথাও যায়নি। ইসো তাদের আগের বাড়িতে তার বাবার সাথেই থাকে। এদিকে রাজসভার মন্ত্রীরা আবার লিউলের বিয়ে নিয়ে চিন্তিত, কিন্তু সবথেকে বেশি চিন্তিত রাজা নিজে। তাই রাজা রাজসভায় নাটক করে বলে, আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি। মৃত্যুর আগে আমার ইচ্ছা ছিল রাজপুত্রকে বিয়ে দেওয়া, কিন্তু সে বিয়ে করে না। এরপর রাজা আদেশ দেয় আগামী 1 মাসের মধ্যে রাজ্যের সমস্ত অবিবাহিতদেরকে বিয়ে দিতে হবে, সে কৃষকের ছেলে হোক বা রাজার ছেলে। আদেশ অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এর কিছুক্ষণ পর লিউল জেয়ুনের কাছ থেকে একটি চিঠি পায়, যেখানে জেয়ুন বলে, মহামান্য রাজা বিয়ের আদেশ দিয়েছেন, তাই আমি সংজু গ্রামে যাচ্ছি বিয়ে করতে। সংজু গ্রাম যেখানে ইসো থাকে। এ কথা শোনার পর লিউল তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে সংজু গ্রামের উদ্দেশ্যে। এদিকে সংজু গ্রামের সকল অবিবাহিতদেরকে ম্যাজিস্ট্রেট কার্যালয়ে একত্র করা হয়, আর এমন সময় সেখানে লিউল আসে। লিউল বলে, আমি অবিবাহিত, তাই আমিও এই লাইনে দাঁড়াবো। এরপর মেয়েদেরকে বলা হয় তাদের পছন্দের পাত্রকে বেছে নিতে, আর সেখানে ইসো জেয়ুনকে বেছে নেয়। কিছুক্ষণ পর লিউল ইসোর কাছে যায় আর ইসোকে বলে, আমার কিছু বই হারিয়ে গিয়েছে। বইগুলো একটি লাল কাপড়ে পেঁচানো ছিল। তুমি যদি সেই বইগুলো খুঁজে দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। ইসো সেই বইগুলো খুঁজতে বেরিয়ে পড়ে। বইগুলো খুঁজে পাওয়ার পর ইসো একটি বই হাতে নিয়ে পড়ে। বইগুলোতে লিউলের প্রতিদিনের ঘটনা লেখা আছে, যেখানে বেশিরভাগ লাইনে ইসোর জন্য লিউলের ভালোবাসা প্রকাশ পেয়েছে। বইগুলো পড়ার পর ইসো বুঝতে পারে যে লিউল তাকে কতটা ভালোবাসে। তাই ইসো দৌড়ে যায় লিউলকে খোঁজার জন্য, কিন্তু ইসো জানতে পারে লিউল ইতিমধ্যে চলে গেছে। তাই ইসো মন খারাপ করে বাড়ি ফিরে আসে, কিন্তু লিউল যায়নি। লিউল আগে থেকেই তার বাড়ির সামনে ইসোর জন্য অপেক্ষা করছিল। লিউল ইসোকে জিজ্ঞেস করে, তুমি কি সেই বইগুলো পড়েছ? উত্তরে ইসো বলে, আমি বইগুলো পড়েছি। লিউল আবার বলে, তুমি কি জানো গল্পের শেষে রাজপুত্রের সাথে কি হয়? রাজপুত্র তার পছন্দের মেয়েকে বিয়ে করে, আর তারা বাকি জীবন একসাথে হেসে খেলে পার করে দেয়। এ কথা বলে লিউল ইসোকে কিস করে, আর তার সাথে 100 ডেজ মাই প্রিন্স গল্পের এখানেই সমাপ্তি হয়।